জনগণের রায়ে যে আগামী সরকার সে প্রক্রিয়ায় যেসব চ্যালেঞ্জ সেখান থেকে উত্তরণে সরকারের প্রস্তুতি কতটা, একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যে প্রতিবন্ধকতা তা কাটিয়ে উঠতে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি বা কি? আজ আমরা ভোটের ট্রেনে আলোচনা করব। আমরা আলোচনার নাম দিয়েছি ভোট চ্যালেঞ্জ। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো নাজমুস সাকিব। বিগত ১.৫ দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কি বললেন তারা, শুরুতেই দেখে আসতে চাই সেটি। But we see these preparations well in hand. We see that there is a very significant consideration of the logistical challenges, also of potential security challenges. We will continue to support the holding of the first democratic elections that Bangladesh has seen in a very long time. That will be a challenge because people need to understand what they're doing. Logistically, on the day of the election, the day of the referendum itself, people will need to understand what they're doing before they turn up to vote. কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কীরকম, এইটা প্লাস আমাদের বডি ক্যাম্প যে কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কী, এবং এদের যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলিতে একটা প্রশিক্ষণটা কতটুকু হয়েছে, এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কী। এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিজিবিতে গেছিল, উনি উনি প্রস্তুতিমূলক এইগুলিও দেখে আসছেন। এগুলি সম্বন্ধে আলোচনা ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইশারা ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইথি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। দর্শক, আজ ভোট চ্যালেঞ্জ শিরোনামের আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং উত্তরা থেকে সরাসরি যুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক আব্দুল লতিফ মাসুম। দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ভোটের ট্রেনে। শুরুতেই আমরা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে শুরু করতে চাই যে আমরা তো 2014, 2018 এবং 2024 বিগত 3টি নির্বাচনে দেখেছি যে নানা ধরনের কারচুপি এবং ভোট নিয়ে নানা ধরনের যেই একেবারে ভোট হয়নি এই ধরনের কথাবার্তা আমরা দেখেছি। কিন্তু এই যে ভোটের যে বাস্তবায়ন এই 3টি নির্বাচনে, সেটা কিন্তু অধিকাংশ প্রশাসনের যারা ছিলেন তাদের হাত ধরেই এই নির্বাচনগুলো হয়েছে। এবং এই যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনেও কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের একটা বড় অংশ যারা আগেও ছিলেন তাদের হাত ধরে হয়তো 26-এর নির্বাচনটা হবে। তাহলে আমরা কতটা সুষ্ঠু করতে পারবো? জি, ধন্যবাদ। আসলে 14, 18 এবং 24 এই তিনটাকে আসলে নির্বাচন নামে অভিহিত করাই উচিত না। কারণ নির্বাচন যেটাকে বোঝায় সেই নির্বাচনের সঙ্গে এটার কোনো সম্পর্ক ছিল না। এখানে প্রার্থীরা প্রচার চালাতে পারেনি, এখানে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। শুধুমাত্র দলীয় মানুষদেরকে দিয়ে ভোটের নামে একটা প্রতারণা করা হয়েছে 3টি নির্বাচন। এরপরে রাতের ভোট, দিনের ভোট, এগুলো তো আছেই। আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রশাসনের যারা ছিল দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে 17 বছর না 19-20 বছরের যে প্রশাসন, সেই প্রশাসনটা মূলত ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতায় এই প্রশাসন দাঁড়িয়ে আছে। সেই প্রশাসনকে দিয়ে আপনি কতটুকুন সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, এই প্রশ্নটা কিন্তু একেবারেই সাধারণ লেভেল থেকে চায়ের দোকান থেকে শুরু করে একেবারে রাজধানীর অফিস আদালত পর্যন্ত কিন্তু এই আলোচনা বিরাজমান। এই কথাগুলো কিন্তু আমরা আগেও বলেছি যে প্রশাসনের মধ্যে যে ফ্যাসিবাদের ভূত বা ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদেরকে আমাদের চিহ্নিত করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সেগুলো কিন্তু হয়নি। গত 1.5 বছরে তারা নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার বা নির্বাচন কেন্দ্রিক যে প্রয়োজনীয় কর্মকাণ্ডগুলো করার কথা ছিল, দুঃখজনক হলো সত্য যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার সেটা না করে তারা অন্য কিছু কাজের দিকে বেশি মনোনিবেশ করেছিলেন। তো সেই ক্ষেত্রে আপনি এখন দেখেন যে বিভিন্ন জায়গায় এই যে ডিসি, ইউনো, এসপি তাদেরকে আপনার কি যেন করা হচ্ছে, লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, পোস্টিংটা দেওয়া হচ্ছে। আপনি লটারি কাদের মধ্যে করবেন সেটাকে আপনাকে আগে বুঝতে হবে। সেটা লটারি যাদেরকে করবেন
তারা যদি ফ্যাসিবাদের লোক হয়ে থাকে তাহলে তারা যেখানেই যাবে সেখানে তাদের কাজই তারা করবে। এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু না হতে পারে, গ্রহণযোগ্য হতে না পারে, নির্বাচনটা যাতে পক্ষপাতিত না হতে পারে, সেজন্য তারা কাজ করবে। সো আমার কাছে মনে হয় যে আগে ক্লিয়ার করার কথা ছিল লটারির আগে, যে কারা কারা সেখানে যাচ্ছে, কারা কারা দায়িত্ব পালন করবেন, তাদের যেটাকে বলে যে এই খতিয়ান চেক করা, তাদের পূর্ববর্তী কর্মকাণ্ডের রেজাল্টটা কি, পূর্ববর্তী কর্মকাণ্ডটা তাদের কী টাইপের ছিল, কি দেশের প্রতি আনুগত্য ছিল না দলের প্রতি আনুগত্য ছিল, তারা কি দেশের মানুষের প্রতি আনুগত্য ছিল না আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আনুগত্য ছিল, ফ্যাসিবাদের দোসরদেরকে সবসময় সর্বাগ্রে রাখার যে নীতি, সেই নীতিগুলো তারা কতটুকু ফলো করে। সেই সময়টা কি আসলে পাওয়া গেছে এর মধ্যে? হ্যাঁ, সেই সময়টা ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে সরকার সেই সময়টাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। সরকার সেটা না করে তারা আনুষঙ্গিক কিছু কাজ, যেগুলো আপনারা সবাই জানি, এগুলো এখন সমালোচনা করে আসলে খুব একটা লাভ নেই। আমরা তো গ্রামে গঞ্জে রাজনীতিতে যাই, মাঝে মাঝে মানুষের কাছে যাই। আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার যারা আওয়ামী লীগের ছিল, তাদেরকে নামকাওয়াস্তে একটা মামলা দিয়েছে, জামিন হওয়ার পরে তারা আবার ইউনিয়ন অফিসে গিয়ে, ডিসি অফিসে গিয়ে তারা তাদের কাজগুলো করছে, এবং ডিসি ইউনিয়নরা তাদেরকে রীতিমতো সহযোগিতা করছে। তো আমরা আপনার কাছে বিষয়টা আসবো, আমরা একটু সময় খুবই সংক্ষিপ্ত। আমরা একটু আব্দুল লতিফ মাসুম, প্রায় একই ধরনের প্রশ্ন, যে প্রশাসনিক আসলে সক্ষমতাটা কতটুকু দেখছেন, এবং বিগত যে 3টি নির্বাচন নিয়ে বড় ধরনের প্রশ্ন, সেগুলোই একটা কি অনুরূপ আমরা 26-এ দেখতে যাচ্ছি, নাকি আরেকটি ভালো নির্বাচন পেতে যাচ্ছে? আমি প্রথমেই বলে নেই যে এই সময় খুব অল্প সময়ের জন্য হলেও খালেদা জিয়ার মারাত্মক অসুস্থতা নির্বাচনী ট্রেন্ডকে আপাতত ম্লান করেছে, মলিন করেছে। আমি নির্বাচন ব্যবস্থাকে একটি সিস্টেম হিসেবে মনে করি। আপনারা জানেন যে ইলেকশন একটি সিস্টেম। এই সিস্টেমটিকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ইনস্টিটিউশন বলি। ইলেকশন ইটসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে আওয়ামী লীগ সরকার তছনছ করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। সেখানে যে কথাটি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, সেইটি আজকে বড় সংকট, অর্থাৎ আস্থার সংকট। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটির সদস্যরা মনে করেন যে এই নির্বাচনটি একটি আস্থার সংকটের পরীক্ষায় অবতীর্ণ হবে। এই আস্থার সংকটের প্রধান জায়গাটি হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনা। নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা নির্বাচনের এই ম্যান পাওয়ার, তার এই ম্যান পাওয়ারকে নিরপেক্ষ, দায়িত্বশীল এবং তাদেরকে নির্বাচনের উপযোগী, সুষ্ঠু নির্বাচন উপযোগী করার জন্য ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিবিধ ব্যবস্থা নিয়েছে। রহমতুল্লাহ যে বিষয়টি উত্থাপন করেছেন সেটি সঠিক, তবে আমি যতটা জানতে পারি ততটা এরকম যে এর মধ্য থেকে যারা নিরপেক্ষ বা যাদের দ্বারা নিরপেক্ষ কাজ করানো হয়, সরকার সতর্কভাবে এই বিষয়টি নির্ণয় করেছে, এবং যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না হয়, যাতে তদবির সংস্কৃতির উদ্ভব না হয়, সেজন্য একটা লটারির মাধ্যমে এই এসপি, ডিসি এবং ওই যে ওসি ইত্যাদির নিয়োগ ইত্যাদি নির্ণীত হয়েছে। সবচাইতে বড় বাধা হলো যে এইটির সরকারের তরফ থেকে সন্তুষ্টি আছে, কিন্তু এই জনগণের মধ্য থেকে যে আস্থার ক্ষয় ঘটেছে বিগত 3টি নির্বাচনের ফলে, সেটি আস্থার সংকটটা ফিরিয়ে আনা বড় একটি, অর্থাৎ স্যার বলতে যাচ্ছেন যে আস্থার যে সংকট সেটা আসলে ফিরিয়ে আনাই একটা বড় চ্যালেঞ্জ। আমরা আপনাদের সঙ্গে আরো আলোচনা করব, তবে তার আগে নিব ছোট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত,
VRM প্রযুক্তির RICL TMX রড। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং উত্তরা থেকে যুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক আব্দুল লতিফ মাসুম। দুজনকে আমরা এই পর্বে আবারও স্বাগত জানাচ্ছি। রহমতুল্লাহ, আপনার কাছে একটু আমরা যেতে চাই যে একটা বিষয় তো আমরা দেখি যে নির্বাচন কমিশন কিংবা অন্যান্য যে জায়গাগুলো আছে আসলে সেই সব জায়গায় আমরা দেখেছি যে এর আগের সরকারের যারা ছিলেন তাদের পন্থী লোকজন ঢুকানো ছিল এবং এবারও কিন্তু আমরা 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় প্রশাসনে দেখেছি যে বিএনপি, জামাত বা এনসিপি তাদেরও একটা লোক ইনপুট দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু ছিল এবং বলা হচ্ছে যে নির্বাচন কমিশনেও কিন্তু সেই ধরনের একটা চেষ্টা ছিল। আমরা আসলে নির্বাচন কমিশনকে কতটা স্বাধীন করতে পেরেছে? নির্বাচন কমিশন স্বাধীন এই শব্দটা কিন্তু আসলে আমরা মুখ দিয়ে বলি, বাস্তবতা হচ্ছে যে সরকারের অধীনে যতদিন পর্যন্ত নির্বাচন কমিশন থাকবে ততদিন পর্যন্ত সরকারের হুকুম মেনেই তাদেরকে চলতে হবে। আরেকটা বিষয় আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয় তাহলে নির্বাচন কমিশন নামকাওয়াস্তে স্বাধীন বলা যাবে, বাস্তবায়নের ক্ষেত্রে সেটা খুব বেশি সফল হওয়া যাবে সেটা আমি মনে করি না। আপনি ঠিকই বলেছেন যে আগের বার বিভিন্ন সরকার যখন ক্ষমতা থাকে তখন তাদের লোকদেরকে নিয়োগ করে যাতে করে নির্বাচন কমিশন তাদের কথা উঠবে বসবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমি আবারও বলবো যে তারা কিন্তু এবার খুব ভালোভাবে নির্বাচন কমিশনকে স্বাধীন করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ এটি কিন্তু তারা নিতে পারত, কিন্তু তারা ওই যে বললাম যে তারা অন্য কিছু নিয়ে সময় কাটিয়েছে এবং অন্য কিছুর প্রতি বেশি গুরুত্ব দিয়েছে, অথচ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর ক্ষেত্রে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কেউ যাতে প্রভাবিত না করতে পারে, বাংলাদেশের নির্বাচন কমিশন যাতে প্রকৃত অর্থেই স্বাধীন হয়, বাংলাদেশের নির্বাচনকে আর কেউ কোনোদিন যাতে কুক্ষিগত করতে না পারে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আর কেউ যাতে কোনোদিন কোনো প্রশ্ন তুলতে না পারে, আঙুল তুলতে না পারে, সেই সময়টার সেই বিষয়গুলোর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। সেটা করলে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরও সুনামের সঙ্গে তাদের মর্যাদা ধরে রাখতে পারত। ছোট করে একটু জানতে চাই যে আমরা তো দেখি যে আপনারা পিআর সিস্টেমটা চাচ্ছেন না, আবার বিএনপি কিংবা এনসিপি তারা পিআরের কথা জামাত এবং এনসিপি, সেক্ষেত্রে যে রাজনৈতিক অনৈক্য সেটা কি নির্বাচনের আগে যে অনৈক্য সেটা কি নির্বাচনকে প্রভাবিত করতে পারে? ছোট করে জানতে চাই। না, এটা শুনেন, নির্বাচনের সময় বিভিন্ন রকমের বিভিন্ন ইস্যু সামনে আসবে, কিন্তু সেই বিষয়গুলো তো আপনার আলোচনার টেবিলেই সমাধান হয়ে যায়। আপনার যৌক্তিকতার আলোকে এগুলি খুব বড় ধরনের প্রভাব ফেলবে বা ফেলেনি। অলরেডি যে দেখবেন যে তারা কিন্তু মোটামুটি একটা মিউচুয়ালের মধ্যে চলে আসছে, কিন্তু তারা শুধু আলোচনায় আসার জন্য। এবং আমি এখনও মনে করি যে এই যে কয়েকটা নাম বললেন, তারা কেন যেন নির্বাচনটাকে শুরু থেকেই নির্বাচন নামক শব্দটাকে তারা কিন্তু খুব বেশি পছন্দ করতো না, কারণ আমার কাছে মনে হয়েছে যে তারা নির্বাচন ছাড়াই ভালো আছে, নির্বাচন ছাড়াই তারা রাজনৈতিক সুবিধা পাচ্ছে, দলীয় সুবিধা পাচ্ছে, দেশটা যে শেষ হয়ে যাচ্ছে এই দিকে তাদের খুব একটা। এই বিষয়টা একটু আব্দুল লতিফ মাসুম স্যারের কাছে জানতে চাই যে নির্বাচন ছাড়াই কি আসলে বাকি দলগুলো সেগুলো কি ভালো আছে, অর্থাৎ জামাত কিংবা এনসিপি? আমি আপনাকে প্রথমেই বলেছি যে একটা আস্থার সংকট আছে আর কি। সেই আস্থার সংকটের ক্ষেত্রে দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ইলেকশন কমিশন। রহমতুল্লাহ যথার্থই বলেছেন যে ইলেকশন কমিশনকে একেবারেই পর্যাপ্ত এবং একেবারে সত্যিকার অর্থেই স্বাধীন তারা করতে পারত, কিন্তু মানে আগের সরকারের প্রবর্তিত আইনের অধীনে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কিন্তু আমরা মনে করি যে ম্যান পাওয়ার বা ব্যক্তিক উপস্থিতির ব্যাপারে যদি আপনারা দৃষ্টিপাত করেন তাহলে পরে সেক্ষেত্রে নিরপেক্ষতা রক্ষিত হয়েছে। কিন্তু ওই একই কথা রহমতুল্লাহ যেটা বললেন যে সেই ব্যক্তিগুলোও কিন্তু স্বাধীন হওয়ার জন্য দুটো পথ আছে, দুটো পথ আছে। একটি হলো ব্যবস্থা, অর্থাৎ স্বব্যবস্থাপনার মাধ্যমেই যদি নির্বাচন কমিশন
সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে পারে সেটাই ছিল উত্তম ব্যবস্থা। এখন দ্বিতীয় প্রসঙ্গ হলো ম্যান পাওয়ার। সেই যে ব্যক্তিগুলোকে দায়িত্ব দেওয়া হলো সেই ব্যক্তিগুলো স্বাধীন কিনা, সেই ব্যক্তিগুলো গণতান্ত্রিক মন মানসিকতা আছে কিনা, সেই ব্যক্তিগুলোর দলীয় পরিচয় আছে কিনা, সেদিক দিয়ে বলা যায় যে এই দ্বিতীয় বিষয়টি ইলেকশন কমিশনের নিরপেক্ষতা আছে। পরবর্তীকালে আপনি যে কথাটা বললেন যে এই যে দলগুলোর মধ্যে যে মতানৈক্য বা তারা মানে যে ব্যবস্থায় নির্বাচন পরিচালনা করতে চায় সেই ব্যবস্থার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গ্যাপ আছে, যেমন পিআর সিস্টেমের কথা বললেন এবং জাতীয় সনদ ডিক্লারেশনের কথা বললেন। এই ধরনের বিষয়গুলো আমাদের কাছে পীড়াদায়ক এবং রাজনৈতিক ঐক্যমত্য ব্যতীত রাজনৈতিক দলগুলোর সহমত, রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং সহযোগিতা ব্যতীত নির্বাচন শুধুমাত্র পিআর সিস্টেমই নয়, এর বাইরেও কিন্তু আমরা দেখছি যে গণভোটের যে বিষয় সেখানে হা না নিয়েও আসলে নানা ধরনের মতানৈক্য কিন্তু আমরা দেখছি। কেউ বলছে যে না ভোট দিতে, কেউ বলছে হা ভোট দিতে। সেই সব বিষয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে গণভোটের বিষয়টা নিয়ে, যে গণভোট জামায়াত কিংবা এনসিপি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে হা ভোট দেওয়ার ক্ষেত্রে, এবং বিএনপির তরফ থেকে আমরা না ভোটের যে বিষয় সেটা আসলে দেখছি। আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই, আসলেই কি বিএনপি না ভোট চায় গণভোটের ক্ষেত্রে? আবু নাসের, আপনার কাছে একটু জানতে চাই। না ভোট তো চাওয়ার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, না ভোটের ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনারা দেখেছেন যে এই আলোচনাটা যখন শেষ হয় তখন কিন্তু যেই বিষয়গুলো ছিল প্রকাশ করার সময় কিন্তু কিছু কিছু বিষয় দেখা গেছে যে কিছু ব্যতিক্রম ধর্মী বিষয় তারা অ্যাডজাস্ট করেছে, যার কারণে বিএনপির উচ্চ পর্যায় থেকে বলতে বাধ্য হয়েছিল যে প্রতারণার শামিল। এটা কিন্তু চারটিখানি কথা না, প্রায় 100 দিনের আলোচনা, প্রায় 9 মাসের আলোচনা। সেখানে পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, মতের দ্বৈত থাকবে। এটা তো গণতান্ত্রিক সৌন্দর্য, পরে গিয়ে সমাধান হবে। আপনি খুব সাংঘাতিক একটা বিষয় আপনি দেখবেন যে নায়ের পক্ষে তো প্রশ্নই ওঠে না, বরং এই যে হ্যাঁ না গণভোটটা, এটার ক্ষেত্রে বিএনপির প্রস্তাব ছিল জাতীয় নির্বাচনের পরে হোক। কয়েকটা দলের প্রস্তাব ছিল জাতীয় নির্বাচনের আগে হোক। এরপরে এইটা 3-4 দিনের গ্যাপে চলে যাওয়ার পরে আমি যতটুকু জানি, উপস্থিত একজনের বরাত দিয়ে শোনা একজন নেতা, এরপরে একদিন যখন বসা হলো তখন আলী রিয়াজ সাহেব, যিনি ওটার সভাপতিত্ব করেছিলেন, তিনি বললেন যে আমাদের এক্সপার্টরা বলেছেন যে এইটা একদিনে করা যায়। বিএনপি কিন্তু তখনও মানেনি, বলেছিল না, গণভোটটা জাতীয় নির্বাচনের পরে হোক। কিন্তু দেখেন, উনি বললেন যে একই দিনে করার সম্ভাবনার এক্সপার্টরা বলেছেন। এরপরে গিয়ে হঠাৎ করে দেখা গেল যে এই কয়েকটা রাজনৈতিক দল যুগপত কর্মসূচি, তারপর সারা দেশে একটা মনে হয় যে একটা বিরাট কিছু। এই দলগুলো কিন্তু আপনার আন্দোলনের সময় 5ই আগস্টের আগে এই দলগুলো কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের বড় কোনো সমাবেশের উদ্যোগ গ্রহণ করে নাই, বরং 2-4টা করতে গিয়ে যখন দেখেছে হামলা আক্রমণ, সেখান থেকে তারা পিছপা এসছে। বিএনপি কিন্তু হামলা নির্যাতনের মুখে দাঁড়িয়েও সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটানা আন্দোলন সংগ্রাম করে এসছে। এইখানে আমি আবারও আপনাকে বলবো, সেটা হচ্ছে গণভোটের পক্ষে নায়ের প্রশ্ন নাই, যেটা জাতীয় স্বার্থবিরোধী, যেটা কিন্তু এখানে তো 4টা প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাঁ এবং না থাকবে, সেক্ষেত্রে আপনারা কোনটাকে উৎসাহিত করছেন? এটার ব্যাপারে আমার মনে হয় যে আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার তো। আর আপনি তো জানেন যে লতিফ স্যার যেটা বললেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এই সময় আসলে আমরা কোনো কিছুই আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলছে যে নতুন করে আমরা আসলে ভোটের ট্রেন বিষয়টা নিয়ে আপনারা এখনো আসলে ভাবছেন। আমার মনে হয় যে পরিষ্কার একটা আমরা, সিদ্ধান্ত, যেহেতু আপনি আওয়ামী লীগের কথা বলছিলেন, আমরা লতিফ স্যারের কাছে যেতে চাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা বিগত দেখেছি রায়কে ঘিরে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে এবং নির্বাচনে একটা প্রায় স্পষ্ট যে আওয়ামী লীগ আসলে থাকছে না। সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু থাকছে না, তারা নির্বাচনটা কি হতে দিবে কিনা এবং সরকারের যে পদক্ষেপ সেটা কি আপনি দেখছেন কিনা ঠিকঠাক মতো?
আপনি যথার্থভাবেই একটা বড় বিষয় চিহ্নিত করেছেন। আমি হার্ড চ্যালেঞ্জ হিসাবে এটাকে রেখেছিলাম আমার প্রথম বক্তব্যে। আমি আস্থার সংকটকে প্রথম, তৃতীয়ত ম্যানেজেরিয়াল ক্যাপাসিটিকে দ্বিতীয়, এবং এই যে আওয়ামী লীগের অসহযোগিতা বা আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য যে নাশকতা করবে, সেটি বড় ধরনের একটি শঙ্কা নির্বাচনকে ঘিরে। আজকে একটি জনপ্রিয় পত্রিকায় একটি বড় ধরনের প্রতিবেদন এসেছে যে আওয়ামী লীগ নির্বাচনের পূর্বাহ্নে অন্ততপক্ষে 36টি কনস্টিটিউয়েন্সিতে তাদের সীমান্ত পার্শ্ববর্তী সীমান্ত নিকটবর্তী যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে, আবার বিশেষ করে গোপালগঞ্জ বা পটুয়াখালীর মতো বিভিন্ন জায়গায় যেখানে তাদের স্ট্রং হোল্ড আছে, তো সেখানে তারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করবে। চেষ্টার মধ্যে এই নির্বাচন যাতে না হয়, মানুষ যাতে পার্টিসিপেট না করে, সেজন্য তারা ভীতি প্রদর্শন, বোমা নিক্ষেপ, জ্বালাও পোড়াও ইত্যাদি ব্যবস্থাটি করতে পারে। এবং তারা অন্য কৌশল, অন্য দলের ঘাড়ে চেপে বসে নির্বাচনকে প্রতিহত করারও চেষ্টা করতে পারে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অর্থাৎ স্যার বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ নিয়ে যে শঙ্কা, সেটা কিন্তু আপনি এখনো দেখছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে আজকের মতো আমাদের আলোচনাটা শেষ করা লাগছে। আব্দুল লতিফ মাসুম স্যার এবং আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই ভোট চ্যালেঞ্জ নিয়ে কি ভাবছেন তারা। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। সাকিব, আমি রয়েছি একেবারে পঞ্চগড় 1 আসনে। এই আসনটি কিন্তু বাংলাদেশের 1 নম্বর আসন এবং ভোটের দিনক্ষণ যতই সামনে এগিয়ে আসছে, ভোটকেন্দ্রিক যে আলোচনা সেটি কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে। বিশেষ করে ভোটকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জ, সেটি কিন্তু আরও বড় করে আলোচনায় এসেছে। আজ আমরা ভোটের টেনে কথা বলবার জন্য আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি জামাত এবং এনসিপির নেতাদের। আমার ঠিক ডানেই রয়েছেন জেলা জামাতের নায়েবে আমির মফিজউদ্দিন এবং আমার ঠিক বামে রয়েছেন এনসিপি নেতা বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির আসাদ। তো আমরা প্রথমেই জামাতের যিনি নায়েবে আমির আছেন মফিজউদ্দিনের কাছে আমরা জানতে চাইব, এই নির্বাচনে, এই নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হচ্ছে, সেখানে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ লক্ষ্য করছেন? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মফিজউদ্দিন, জেলা নায়েবে আমির, জেলা জামাত পঞ্চগড়। আমার এইখানে পঞ্চগড় 1 আসনে নমিনি মাওলানা ইকবাল হুসাইন, একজন শিক্ষাবিদ, সমাজসেবক। তিনি গণসংযোগে আছেন। পঞ্চগড় 1 আসন সহ নির্বাচন কমিশনের নিকটে যে চ্যালেঞ্জ, সেটা হলো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, মিছিলের উপরে হামলা হচ্ছে, বিভিন্ন জনকে বাধা দেওয়া হচ্ছে, মহিলাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে ভোট চাইতে গিয়ে বা ভোটের কথা বলতে গিয়ে। এই যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, এটা বড় চ্যালেঞ্জ। কেননা বিগত 3টি নির্বাচন, এগুলি নির্বাচনই হয়নি। 14, 18 এবং 24-এর যে নির্বাচন, এই যে নির্বাচনের যে একটা অপসংস্কৃতি চালু হয়েছে, এইটাকে চ্যালেঞ্জটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখান থেকে উত্তরণের জন্য আরও নির্বাচন কমিশনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমাদের পঞ্চগড়ে জেলা জামাতের জেলা আমির মাওলানা ইকবাল হুসাইন, তিনি জামাতের পক্ষ থেকে নমিনি হিসাবে এখানে কাজ করছেন। পঞ্চগড়কে নিয়ে আমাদের নতুন ভাবনা রয়েছে। এখানে আমরা পঞ্চগড়কে একটি মাদকমুক্ত জেলা হিসাবে আমরা দেখতে চাই। সে প্রত্যাশা জনগণের আছে। আমরা এই জনগণের এই প্রত্যাশা পূরণ করতে চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমার জেলাকে আগে দুর্নীতিমুক্ত করতে হবে। আমরা এজন্য আমাদের প্রার্থীসহ আমরা পঞ্চগড় জেলাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসাবে আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে দুর্নীতিমুক্ত এখানে করা যায়। পঞ্চগড়ের অনেকগুলি সমস্যা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা রয়েছে, করতোয়া নদীতে পঞ্চগড় শহরে ঢুকতে একটি মাত্র ব্রিজ। এই ব্রিজটি যদি কোনো সময়ে কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে পঞ্চগড় বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এজন্য আমাদের পরিকল্পনা রয়েছে, আমার ক্যান্ডিডেট যদি এখানে জয়ী হতে পারে তাহলে পরিকল্পনা রয়েছে এই যে ব্রিজটি আছে এই ব্রিজের পাশেই আরেকটি ব্রিজ এবং বিকল্প একটি রাস্তা, বাইপাস একটি রাস্তা হবে, সেখানে আরেকটি ব্রিজ হবে। এই দুইটি ব্রিজ যদি আমরা হয়, যেমনটি শুনছিলাম, আমরা একটু এনসিপি নেতা রয়েছেন শিশির আসাদ, আপনার কাছে জানতে চাই, তরুণ আপনি নেতা, তরুণদের পক্ষ থেকে আসলে কি রকম চ্যালেঞ্জ আসলে আপনারা লক্ষ্য করছেন? আসসালামু আলাইকুম, আমি শিশির আসাদ, বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী এনসিপি। আসলে হচ্ছে একটি নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য কমিশনের যেটা থাকা দরকার সেটা হচ্ছে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং তার স্বাধীনতা থাকা লাগবে। এখন এই তিনটি জিনিসের সমন্বয়ে বর্তমান কমিশনের আছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। কমিশন যদি কোনো দলের পক্ষপাতিত্ব করে বা স্বাধীনতা হরণ করে তাহলে কিন্তু নির্বাচন আসলে নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। পূর্বেও আমরা দেখেছি 2014 সাল, 18 সাল এবং 2024 সালের যে নির্বাচনগুলো দেখেছি, এই কমিশন কিন্তু দেখা গেছে একটি দলের পক্ষপাতিত্ব করেছে। এই জন্যই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব হয়নি। সারা বাংলাদেশের জনগণ একটা ভোটাধিকার থেকে, এটা একটা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে যায় যে ভোট দেওয়ার যে অধিকার, এটা থেকে তারা মানে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই অধিকারটুকু তারা পায়নি। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ একটা সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনার নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষ, স্বচ্ছ এবং স্বাধীন হতে হবে। তো এই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কতটুকু রেডি আছে এটা কমিশন বলতে পারবে। আমরা স্থানীয় পর্যায়ে যতটুকু দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিরপেক্ষতা অর্জন করতে পারেনি। সাংগঠনিকভাবে আপনাদের অবস্থান যদি বলতেন একটু। সাংগঠনিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বয়স হচ্ছে 10 মাস এবং নিবন্ধন পাওয়ার 1 মাস হচ্ছে। আমরা এই অল্প সময়ের মধ্যে একবারে অতি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছি। আমি আমার বোদা উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলা আমাদের নির্বাচনী আসন পঞ্চগড় 2, আমরা অলরেডি আমাদের 10টা ইউনিয়ন করে টোটাল 20টা ইউনিয়ন এবং 2টি পৌরসভা সবগুলাই কমিটি দিয়েছি, ইউনিয়ন কমিটিগুলো, এবং ওয়ার্ড কমিটি গঠন করার আমরা প্রস্তুতি নিচ্ছি। ওয়ার্ড কমিটি গঠন হলে পরে আমরা হচ্ছে সেন্টার কমিটিগুলো দিয়ে দেব। আমার মনে হয় পঞ্চগড় 2 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব অল্প সময়ের ভিতরে যতটুকু এগিয়ে গেছে এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। বড় দলগুলোর সাথে মোটামুটি একটা ফাইট দেওয়ার অবস্থা অর্জন করে ফেলেছে। যদি নিরপেক্ষ ভোট হয় অন্তত জিতে আসার তো আশা করতেই পারি, না জিততে পারলেও অন্তত দ্বিতীয় অবস্থানে থাকবো ইনশাল্লাহ। তো যেমনটি শুনছিলেন, তরুণ এবং নবীন প্রজন্মের যে নবীন এবং প্রবীণ যে দুই প্রজন্মের আমাদের নেতারা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনকে যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হয় তবে কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং যে ফিল্ড সেটি কিন্তু করতে হবে, এবং সেটি নিশ্চিত করতে পারলেই ত্রয়োদশ জাতীয় সংসদ সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হবে। তো আমরা চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন সাকিব। লুৎফর রহমান, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা জানছিলাম যে তৃণমূলের যারা নেতাকর্মী তাদের চ্যালেঞ্জ নিয়ে কথাবার্তা। আমরা আজকে ভোট চ্যালেঞ্জ নিয়ে মূলত আলোচনা করছিলাম। সেখানে যেই কথাগুলো উঠে এসেছে অতিথিদের মাধ্যমে, বলা হচ্ছে যে আগামী নির্বাচনের আগে নানা ধরনের কিন্তু চ্যালেঞ্জ রয়েছে এবং বিগত যেই 3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আরেকটি উদাহরণ কিন্তু তারা আসলে চায় না। তারা চায় একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন এবং একটা বড় অংশ যাতে মানুষ ভোট দিতে আসে তার জন্য নিশ্চয়তা কিন্তু সরকারকে দিতে হবে বলে তারা মনে করছেন। আজকের মতো ভোটের ট্রেন আমরা শেষ করছি। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।